সো অ্যাসপিরেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিজেদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। তো অবশেষে সিজিএল এর নোটিফিকেশান চলে এসছে এবং এই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও একটা বানাতে চলেছি। তোমরা সবাই মন দিয়ে দেখবে, কারণ সিজিএল এনেছে বেশ কিছু চেঞ্জ তার এক্সামিনেশানে। নোটিশ যেমন থাকে প্রত্যেকবার, তোমরা নোটিশ দেখে পড়ে নিতে পারবে, কিন্তু যেসব বিশেষ চেঞ্জগুলো এসছে সেগুলো আমি আজকে আলোচনা করব। তো প্রথমে দেখে নিই সাধারণভাবে যে নোটিশে দিয়েছে, এক্সামিনেশনের ডেডলাইন দিয়ে দিয়েছে। সেখানে বলছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ স্টার্ট হচ্ছে 17/9 থেকে এবং শেষ হচ্ছে 8/10-এ, অর্থাৎ এবার পুরোপুরি 1 মাস সময় দেয়নি। আর বাকি সব এখানে দেওয়া আছে। যদি আমরা দেখি টেন্টেটিভ শিডিউল ফর টায়ার 1 এক্সামিনেশান অর্থাৎ সিবিটি এক্সামিনেশান, এটা হচ্ছে ডিসেম্বরে কন্ডাক্ট করা হবে 2022-এ। আর টায়ার 2 এখনও বলেছে টু বি নোটিফাইড লেটার। তো এখানে একটা কথা বলে দিই প্রথমেই, যে টায়ার 1 এখন হয়ে গেছে কোয়ালিফাইং, অর্থাৎ টায়ার 1-এর মার্কস অ্যাড হবে না ফাইনাল মেরিট লিস্টে। আমরা আস্তে আস্তে দেখব, আস্তে আস্তে আলোচনা করব। তো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা প্রথমবার পরীক্ষা দেবে, কিংবা যারা এবার পরীক্ষা দেবে দ্বিতীয়বার কিংবা তারও বেশিবারের জন্য। তবে কারণ যেহেতু নোটিফিকেশানে অনেক বদল এসছে, তাই আমি বলবো সবারই দেখা উচিত। প্রথমে এখানে দেখে নিই কত পোস্ট আছে। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022 for filling up of various group B and C posts in different ministries, departments, organization of government of India and various constitutional bodies, statutory bodies, tribunals, etc. The details for examinations are as follows. এখানে যদি আমরা পোস্টগুলো দেখে নিই, যে পে স্কেল 8, পে লেভেল 8-এর পোস্ট আছে, পে লেভেল 7-এর পোস্ট আছে, পে লেভেল 6-এর পোস্ট আছে, 5-এর পোস্ট আছে, 4-এর পোস্ট আছে। এবার 4-এর পোস্টে যদি আমরা দেখি, বাকি সব কিছুতে একই আছে, কিন্তু 4-এর পোস্টে যদি আমরা দেখি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর শর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যাড হয়েছে। যেটা আগে কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে 12 পাস, অর্থাৎ সিএইচএসএলের মধ্যে যে রিক্রুটমেন্ট হতো ওটা এখন সিজিএলে অ্যাড হয়েছে, এবং আপার ডিভিশন ক্লার্ক এসছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভ্যাকেন্সি অবশ্যই বেড়ে গেছে। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, হোয়াইল গিভিং প্রেফারেন্স অফ পোস্ট as and when required by the commission, the candidate may note that there are a few posts like inspector, সেন্ট্রাল এক্সাইজ হতে পারে, এক্সামিনার হতে পারে, প্রিভেন্টিভ অফিসার হতে পারে, ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর হতে পারে সিবিএন অর্থাৎ মিনিস্টার অফ ফাইন্যান্স, সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার ইন এনসিবি এমএইচএ, সাব ইন্সপেক্টর এক্সেট্রা এক্সেট্রা, which have specified requirement of physical standard, physical test and medical standard. Candidate must ensure that they fulfill all the requirements of the post before giving their preferences. Options for all such posts. Measurement of physical standards and physical and medical test will be conducted by the user department concerned after the final selection and nomination of the candidates to the user departments. তো এখানে বলা হচ্ছে যে বেশ কিছু পোস্ট আছে যেখানে এগুলো মেনশান করা আছে, তার জন্য ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এবং কী কী ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন সেটা আমরা ভিডিও শেষে দেখব, অর্থাৎ আস্তে আস্তে দেখব। এরপর যদি দেখি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন। এখানে দেখতে পাচ্ছ তোমরা টেন্টেটিভ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে 20,000, অর্থাৎ 20,000 থেকে কমতেও পারে বাড়তেও পারে, তবে বাড়ার চান্সটাই বেশি। ইউজুয়ালি ভ্যাকেন্সি থাকে প্রত্যেকবার 9,000, 8,000, 9,000-এর কাছাকাছি, এবার 20,000, অর্থাৎ বুঝতেই পারছো এটা তোমাদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হতে চলেছে। এবং এটা এসএসসি সিজিএলের ইতিহাসে প্রথমবার 20,000 ভ্যাকেন্সি। এবং বলছে স্পেসিফাইড ভ্যাকেন্সি কত হবে ক্যাটাগরি ওয়াইজ, ওগুলো সব কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে পরবর্তীকালে। এখানে এজ লিমিট বলে দিয়েছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 to 27, 18 থেকে 27 বছর বয়সের এজের যে পোস্টগুলো আছে, এই এজটা তোমরা দেখে নেবে একদম প্রথমে যেখানে কী কী পোস্ট আছে সেখানে লেখা আছে, ওখানেই এজগুলো মেনশান করে দেওয়া আছে। লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন 2/1/1995 আর
অ্যান্ড নট লেটার দ্যান 1/1/2004। এইভাবে প্রত্যেকটা দেখে নেবে। 20 থেকে 30 অবধি দেওয়া আছে, এবং 18 থেকে 30 অবধি যেসব পোস্টগুলো আছে, কিংবা 18 থেকে 32 অবধি যেসব পোস্টগুলো আছে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে লাস্ট ক্রুশিয়াল ডেট হচ্ছে 2004-এর আগে জন্মাতে হবে, এবং একটা পোস্ট আছে যেখানে 20 থেকে 30, সেখানে 2002-এর আগে জন্মাতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলা আছে, যেমন যেমন থাকে এজ রিল্যাক্সেশন সেই সব অনুযায়ী দেওয়া আছে, তোমরা ক্লেম করতে পারো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে, ক্যান্ডিডেটস হু উইশ টু বি considered against reserved vacancy or seek age relaxation must submit requisite certificate from the competent authority in the prescribed format when such certificates are sought by concerned indenting departments organizations at the time of document verification. Otherwise, their claim for SC, ST, OBC, EWS, PWBD, ESM category will not be entertained and their candidature will be cancelled. তাহলে বলতে আছে যে তোমরা যে ক্যাটাগরির হয়ে এজ রিল্যাক্সেশন চাইছো বা রিজার্ভেশন চাইছো, সেই ক্যাটাগরির সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে কনসার্ন অথরিটিকে, অর্থাৎ যে ডিপার্টমেন্টে অ্যালটমেন্ট হবে সেই ডিপার্টমেন্টে। এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে। এখানে দিয়ে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের দেওয়া আছে, এবং অল আদার পোস্ট এটা আমি পড়ছি কারণ এটার জন্য তোমরা সবচেয়ে বেশি পরিমাণে অ্যাপ্লিকেবল, সবচেয়ে বেশি ক্যান্ডিডেটস। সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। The candidates who have appeared in their final year of their graduation can also apply. However, they must possess essential qualification on or before the cut-off date, অর্থাৎ যেটা হচ্ছে 8/10/2022। তাহলে 8 অক্টোবর 2022 এর আগে যেন তাদের কাছে সমস্ত রকমের সার্টিফিকেট চলে আসে। যারা এটা সম্পর্কে শিওর হতে পারবে তারাই একমাত্র তারাই অ্যাপ্লাই করবে, বা বলা যেতে পারে অ্যাপ্লাই তো সবাই করতে পারে, তাদেরই ফাইনাল সিলেকশন হবে। It is reiterated that the result of requisite educational qualification must have been declared by the institute university by the specified date. Mere processing of the result by the university or institute by the cut-off date does not fulfill the educational qualification requirement. তা এখানে বলেই দিয়েছে যে কাট অফ ডেট দেওয়া আছে, অর্থাৎ 8/10/2022, এর আগে সমস্ত সার্টিফিকেটগুলো জোগাড় করে রাখতে হবে বা হাতে পেতে হবে। এখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 100 টাকা, কিন্তু উমেন্সদের জন্য SC, ST, PWBD বা এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো পেমেন্ট ফি লাগবে না। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা লেখা আছে, যেটা হচ্ছে যেটা আগে থাকতো না, বেশ কিছু রিসেন্ট এক্সাম থেকে স্টার্ট করা হয়েছে, যেটা হচ্ছে কারেকশান উইন্ডো। বলেছে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু কারেক্ট অ্যান্ড রিসাবমিট হিজ মডিফাইড আর কারেক্টেড অ্যাপ্লিকেশান 2 times during the windows for application form correction. That is, if he has made mistake in his updated application also, he will be allowed to resubmit one more modified or corrected application after making requisite correction modifications. No more corrections in the application form will be allowed under any circumstances. তো আগে কি করা হতো যে একবারই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হতো এবং সেই অনুযায়ী রেজাল্ট আসতো, অ্যাডমিট কার্ড আসতো। এই করতে দেখা গেছে যে অনেকের অ্যাডমিট কার্ড আসতো না, তার কারণ তারা কোনো না কোনো ভুল করে রেখেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময়। তাই এবার দুবার কারেকশান করার জন্য দেওয়া হবে কারেকশান উইন্ডো, তোমরা কারেকশান করতে পারবে, কিন্তু এখানে কিছু চার্জেসও নেওয়া হবে। লেখাও আছে দ্য কমিশন উইল লেভি ইউনিফর্ম কারেকশান চার্জেস অফ 200 ফর মেকিং কারেকশানস and resubmitting modified corrected application for the first time, and 500 for making corrections and resubmitting modified or corrected application for the second time. প্রথমবার মডিফাই করলে অ্যাপ্লিকেশান তার জন্য 200 টাকা চার্জ নেবে, এবং তারপর মডিফাই করলে 500 টাকা, দুবার কারেকশান করার সুযোগ দেবে। সেন্টার্স অফ এক্সামিনেশন সম্পর্কে তোমরা দেখতে পারো, এটা তোমরা ডাউনলোড করে নিজেরাই দেখে নেবে কোথায় কোথায় সেন্টার আছে, এবং সেই অনুযায়ী তোমরা টায়ার 1-এর পোস্ট প্রেফারেন্স সেন্টার প্রেফারেন্স দিতে পারো।
এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু গিভ অপশানস ফর 3 সেন্টার্স in the order of priority within the same region. No request for changes of centers at any stage or tiers of the examination will be considered later under any circumstances. Hence, the candidate should select the centers carefully and the candidate uh, carefully and indicate the same correctly in their applications. তো বলা হচ্ছে যে একই রিজিয়ন থেকে তোমরা করতে পারবে, তিনখানা সেন্টারের প্রেফারেন্স দিতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের টায়ার 1-এর এক্সামিনেশান অ্যালট করা হবে। এখানে একটা কথা লেখা আছে, হাউএভার দ্য কমিশন রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল এনি সেন্টার অ্যান্ড আস্ক দ্য ক্যান্ডিডেট অফ দ্য সেন্টার টু অ্যাপিয়ার ফ্রম অ্যানাদার সেন্টার। তো এখানে বলেই দিয়েছে যে কমিশনের রাইট আছে যে কমিশন যে কোনো সেন্টারকে ক্যান্সেল করতে পারে এবং যে 3টে সেন্টার প্রেফারেন্স দেওয়া আছে সেই 3টে সেন্টার ছাড়া অন্য সেন্টারে এক্সামিনেশান ফেলতে পারে। তবে এটা অনেক বেশি ডিজায়ারেবল যে রিজিয়ন থেকে তোমরা ফিল করবে সেই রিজিয়নের কোনো সেন্টারই দেবে। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যেটা হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশান, যেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এই নোটিফিকেশানে। বলছে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইন 2 টায়ার্স অ্যাজ ইন্ডিকেটেড বিলো। টায়ার 1 হবে, টায়ার 2 হবে, ব্যাস আর কোনো কিছু বলা নেই। 2খানা টায়ার হবে, আগে যেখানে হতো 4খানা টায়ার। মার্কস স্কোর্ড বাই ক্যান্ডিডেটস ইন কম্পিউটার বেসড এক্সামিনেশান, অর্থাৎ টায়ার 1 টায়ার 2 যে এক্সামিনেশানটা হবে, ইফ কন্ডাক্টেড ইন মাল্টিপল শিফটস উইল বি নর্মালাইজড বাই ইউজিং ফর্মুলা পাবলিশড ড্যাশ, অর্থাৎ নর্মালাইজ করা হবে এই ফর্মুলা অনুযায়ী। অ্যান্ড সাচ নর্মালাইজড স্কোরস উইল বি ইউজ টু ডিটারমাইন দ্য ফাইনাল মেরিট অ্যান্ড কাট অফ। অর্থাৎ যেটা করা হয় যে নর্মালাইজড করা হবে প্রয়োজনে যদি মাল্টিপল শিফটে হয়, মাল্টিপল ডেতে হয়, এবং সেটাকে সেই নর্মালাইজড স্কোর অনুযায়ী কাট অফ তৈরি করা হবে। এখানে বলে দিয়েছে, এখানটা খুব ইম্পর্ট্যান্ট, যে টেন্টেটিভ অ্যান্সার কিজ অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি প্লেসড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন আফটার দ্য এক্সামিনেশান। Candidates may go through the answer keys and submit online representations, if any, within the stipulated time limit on payment of 100 per question, which is not refundable. Representation received through any other mode, letter, application, email will not be entertained. Representation regarding the answer keys will be scrutinized before finalizing the answer keys, and the decision of the commissions in this regard will be the final. তো এখানে বলে দেওয়া হচ্ছে তোমরা অ্যান্সার কি আসার পর স্ক্রুটিনির জন্য পাঠাতে পারো। কোনো কোশ্চেনে যদি ডাউট হয়, কোনো কোশ্চেন যদি ভুল মনে হয়, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার জন্য লাগবে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং যেটা রিফান্ডেবল নয়, এবং সেই অনুযায়ী কমিশন কাজ করবে, স্টেপ নেবে। এখানে টায়ার 1 এক্সাম সম্পর্কে বলছে, 4টে টপিক থাকবে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। 25টা করে কোশ্চেন থাকবে, 50 মার্কস যেমন থাকে, এবং 1 ঘন্টা সময়। আর বলে দিচ্ছে বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে, এক্সেপ্ট ইংলিশ কম্প্রিহেনশন, অর্থাৎ ওটা শুধু ইংলিশেই থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 ফর ইচ রং অ্যান্সার্স। এবার স্কিম অফ টায়ার 2 এক্সামিনেশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবার চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন 2টো এক্সামিনেশান হতো টায়ার 2, একটা হচ্ছে ম্যাথ থাকতো, 9টা থেকে স্টার্ট হতো, এবং সেকেন্ড শিফটে থাকতো হচ্ছে ইংলিশ, যেটা দুপুরে স্টার্ট হতো। কিন্তু এখানে হয়ে গেছে পেপার 1 নাম দেওয়া হয়েছে, পেপার 2 নাম দেওয়া হয়েছে পেপার 3। পেপার 2 আর পেপার 3 তোমরা দেখে নিতে পারো। আমি পেপার 1 নিয়েই বলবো, কারণ পেপার 1 হচ্ছে যেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট এলিজিবল পেপার 1টা দেওয়ার জন্য। সাবজেক্ট থাকবে হচ্ছে প্রথমে হচ্ছে থাকবে সেকশান 1 এবং সেকশান 2 এবং সেকশান 3, 3খানা সেকশান করে দেওয়া আছে। এখানে বলছে সেকশান 1-এ থাকবে হচ্ছে মডিউল 1, যেখানে ম্যাথামেটিক্যাল এবিলিটিস থাকবে, এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 মার্কস, টোটাল 60 মার্কস। এবং সেকশানের জন্য 1 ঘন্টা করে টাইম থাকবে, এটা মাথায় রাখবে। সেকশন 1 তাহলে হচ্ছে 60 মার্কসের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে তোমাদেরকে।
এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আগেকার পুরো সিলেবাস প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, সরি এক্সাম প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। এবার টায়ার 2তেও রিজনিং থাকবে। এবং সেকশন 2 যদি আমরা দেখি, সেখানে থাকবে হচ্ছে ইংলিশ, মডিউল 1-এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, এবং মডিউল 2-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। তো টিয়ার 1-এ যেসব টপিকের ওপর এক্সাম হচ্ছিল, টিয়ার 2-তে ঠিক সেসব টপিকে ফিরে এসছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা হবে 70 নাম্বার, যেখানে 45 নাম্বার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনে, এবং 25 নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে অর্থাৎ 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল এখানে। এবং 15 মিনিট আরও এক্সট্রা সময় দেওয়া হবে, সেটা হচ্ছে সেকশন 3-র জন্য। সেখানে কম্পিউটার নলেজ মডিউল থাকবে, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান, কম্পিউটারের সাধারণ জ্ঞান নিয়ে 15 মিনিটের থাকবে, যেখানে 20খানা কোশ্চেন থাকবে। আর এখানে সেকশন 3-তে যেটা আছে, অর্থাৎ মডিউল 1-এ কম্পিউটার নলেজ মডিউল, এবং সেকশন 3-তে যেটা আছে মডিউল 2, অর্থাৎ ডাটা এন্ট্রিস আর স্পিড টেস্ট মডিউল, সে দুটো 15 মিনিট করে কন্ডাক্ট করা হবে দুটো। এটা হবে ডাটা এন্ট্রি টাস্কের ওপর। এখানে কোনো আলাদা করে নাম্বার থাকবে না, এটা কোয়ালিফাইং হবে, কিংবা যেমন যেমন রিকোয়ারমেন্ট থাকবে যে পোস্টের জন্য, সেই অনুযায়ী করা হবে। এখানে আর একটা বড় ইম্পর্টেন্ট কথা লেখা আছে, যে টায়ার 2 উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 ইন সেপারেট শিফটস অর ডে। পেপার 1, পেপার 2, পেপার 3 আলাদা আলাদা ডেতে বা আলাদা আলাদা শিফটে করানো যেতে পারে কন্ডাক্ট। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা পেপার একটা দিনেই হবে, অর্থাৎ পেপার 1 হলে Tier 2 will be conducting of paper 1, paper 2 and paper 3 in separate shifts and days, অর্থাৎ আলাদা আলাদা শিফট বা আলাদা আলাদা ডেও হতে পারে। যেমন কদিন এর আগে পর্যন্ত কদিন 2 বছর ধরে হয়তো একটা মডিউল করেছিল, যেখানে একই দিনে টিয়ার 2 হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে বলছে ডিফারেন্ট হলেও হতে পারে। পেপার 1 ইজ কম্পালসারি ফর অল পোস্ট, সব পোস্টের জন্য পেপার 1 কম্পালসারি। Paper 2 will be only those candidates who apply for the post junior statistical officer, the JSO, in Ministry of Statistics and Program Implementation, and who are shortlisted in Tier 1 for these posts. এবং পেপার 3 বলছে যে ওর জন্য কন্ডাক্ট করা হবে। তো পেপার 2, পেপার 3 নিয়ে সেই বিভাগে আমি আলোচনা করব না। এবার বলছে পেপার 1 উইল ইনক্লুড দ্য ফলোয়িং 3 সেকশনস হ্যাভিং 2 মডিউলস ইচ। এই সেকশানগুলো থাকবে, অর্থাৎ সেকশন 1-এ থাকবে মডিউল 1, মডিউল 2 যেটা বলছিলাম ম্যাথমেটিক্যাল এবিলিটিস থাকবে, রিজনিং থাকবে, 30খানা কোশ্চেন থাকবে, এবং সময় থাকবে 1 ঘন্টা। মডিউল 2 যদি আমরা দেখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 45 মার্কস থাকবে, 25 মার্কস থাকবে, টোটাল হলো 70 মার্কস, এবং সময় থাকবে 1 ঘন্টা। এবং তারপর যদি আমরা দেখি কম্পিউটার নলেজ টেস্ট, যেখানের জন্য 15 মিনিট সময় থাকবে, এমসিকিউ থাকবে, এবং ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, অর্থাৎ যেখানে ডাটা এন্ট্রি করতে হবে, এটা যেমন কন্ডাক্ট করা হবে সময় অনুযায়ী 15 মিনিট সময় দেওয়া হবে। এটার কোনো আলাদা করে মার্কস থাকবে না, এটা কোয়ালিফাইং নেচারের। এখানে বলে দিচ্ছে পেপার 1 উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, সেশন 1, সেশন 2 অন সেম ডে। সেশন 1 উইল বি কন্ডাক্টেড Session 1 will include conducting of Section 1, Section 2 and Module 1 of Section 3. তাহলে সেশন 1-এ থাকবে হচ্ছে সেকশন 1, সেকশন 2 থাকবে, এবং মডিউল 1 থাকবে সেকশন 3। বুঝতে পারছো তোমরা? মানে এখানে বলতে চাইছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস হবে, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স হবে, এবং কম্পিউটার নলেজ টেস্ট হবে প্রথমবার। এবং দ্বিতীয়বার হবে হচ্ছে সেশন 2-এ উইল ইনক্লুড কন্ডাক্টিং মডিউল 2 অ্যান্ড মডিউল 2 অফ সেশন 3, অর্থাৎ যে দ্বিতীয় সেকশনটা হবে সেখানে থাকবে মডিউল 1, মডিউল 2 অফ সেকশন 2, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস, এবং তার সাথে থাকবে মডিউল 2 অফ সেকশন 3, অর্থাৎ ডাটা এন্ট্রি স্পিড টেস্ট। বলছে ইট উইল বি ম্যান্ডেটারি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশন ফর পেপার 1 পেপার 1 সব কটা সেকশন কোয়ালিফাই করতে হবে, এটা ভীষণভাবে ম্যান্ডেটারি।
অর্থাৎ এমনটা নয় যে কম্পিউটার স্কিল তোমরা পরবর্তীকালে টিয়ার 2 দেওয়ার পর শিখে নেবে, তোমাদেরকে এখনই শিখতে হবে। টিয়ার 2 উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এক্সেপ্ট মডিউল 2 অফ সেকশন 3, অর্থাৎ যেখানে ওই ডাটা এন্ট্রি স্পিডটা চাওয়া হচ্ছে অফ পেপার 1, দ্য questions will be said both in English and Hindi except for English language and comprehension module in section 2 of paper 1. এখানে আরেকখানে ইম্পর্টেন্ট কথা, এটা খুবই ভালো করে শুনে রাখো। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 marks for each wrong answer in section 1, section 2 and module 1 of section 3 of paper 1 and of 0.50 marks for each wrong answer paper 2 and paper 3. পেপার 2 পেপার 3তে আমি যাচ্ছি না, তবে পেপার 1 যেটা হচ্ছে টিয়ার 2 এর, সেখানে হচ্ছে ডাটা এন্ট্রি স্পিডের যে টেস্ট আছে ওটা ছাড়া বাকি সব টেস্টেই 1 নম্বরের নেগেটিভ মার্কিং থাকবে, হুইচ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলছে মডিউল 1 অফ সেকশন 3 অফ পেপার 1, এটা সম্পর্কে বলে দিচ্ছে, এটা ভালো করে শুনবে। কম্পিউটার নলেজ টেস্ট ইজ ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, however while shortlisting the candidates for the post where computer proficiency is prescribed, that is assistant sectional officer in CSS, MEA, AFHQ, assistant in serious fraud invigilation office under the Ministry of Corporate Affairs, ইত্যাদি 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 ইত্যাদি, এবং বলছে হায়ার কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড উইল বি সেট ইন কম্প্যারিজন টু আদার পোস্টস। অর্থাৎ বলতে চাইছে যে নর্মালি এটা তো কোয়ালিফাইং নেচার হবে, যেখানে অর্থাৎ টিয়ার 2 এ যে ডাটা এন্ট্রি স্পিডটা নেওয়া হবে ওটা কোয়ালিফাই করলেই হবে, তবে যদি কোনো রেসপেক্টিভ পোস্টের সেখানে যদি হায়ার কোয়ালিফিকেশান চেয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আবার টেস্ট কন্ডাক্ট করা হবে। মডিউল 2 অফ সেকশন 3 অফ পেপার, অর্থাৎ ডিইএসটি অর্থাৎ ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, মনে রাখবে ডিইএসটি পরবর্তীকালে আসবে আরও বেশি করে। মডিউল 2 অফ সেকশন 3 অফ পেপার 1 উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ এ ডাটা এন্ট্রি স্পিড ডিইএসটি ফর ডিউরেশন অফ 15 minutes in session 2 on the same day. The data entry speed skill test will be conducted for a passage of 2000 key depression for a duration of 15 minutes. Detailed instruction regarding skill test will be provided in regional offices etc. etc. অর্থাৎ বলছে 2000 কি ডিপ্রেশন প্রয়োজন উইদিন 15 মিনিটস ডাটা এন্ট্রি স্পিডের জন্য, এটা কোয়ালিফাই করতে হবে। বলছে ডিইএসটি উইল বি ম্যান্ডেটারি ফর অল দ্য পোস্টস, হাউএভার ইট উইল বি কোয়ালিফাইং ইন নেচার। এখানে ইন্ডিকেটিভ সিলেবাস বলে দিয়েছে টিয়ার 1-এর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং সম্পর্কে। সিলেবাস নিয়ে আমি আলাদা করে আলোচনা করব নেক্সট ভিডিওতে অবশ্যই। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে বলছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সম্পর্কে বলে দিয়েছে, ইংলিশ কম্প্রিহেনশন সম্পর্কে বলে দিয়েছে। সিলেবাসে এমন কোনো চেঞ্জ নেই, যা আগে থেকে করে এসেছি সেগুলোই আমরা করব। এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে টিয়ার 2 এর সিলেবাস বলে দিচ্ছে, ইন্ডিকেটিভ সিলেবাস বলে দিয়েছে। মডিউল 1-এ থাকবে অর্থাৎ যেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন থাকবে, সেখানে নাম্বার সিস্টেম থাকবে, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, ম্যানসুরেশন, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি অর্থাৎ ডিআই যেটাকে আমরা জানি, ইত্যাদি ইত্যাদি থাকবে, অর্থাৎ যা যা করে এসছি আমরা। মডিউল 2-তে থাকবে মডিউল 2 অফ সেকশন 1 অফ পেপার 1, যেখানে রিজনিং থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, মানে তার সাথেই কন্ডাক্ট করা হবে 30 মার্কসের, সেখানে ইত্যাদি ইত্যাদি আছে, অর্থাৎ যেগুলো আমরা পড়ে এসছি। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, টিয়ার 2 এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলো আমরা পড়ে এসেছি, অর্থাৎ এখানে আলাদা করে প্র্যাকটিস করার কিছু নেই, সিলেবাস চেঞ্জ হয়েছে বলে। এবং জেনারেল ইন্টেলিজেন্সও অ্যাড হয়ে গেছে, যেটা 25 মার্কসের হবে, এটাও সেম, অর্থাৎ টায়ার 1-এ আমরা যেমনটা করে এসেছি। এটা ইম্পর্ট্যান্ট যে মডিউল 1 অফ সেকশন 3 অফ পেপার 1, অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি যে টেস্টটা হবে, অর্থাৎ কম্পিউটারের নলেজ রিলেটেড, যেটা 20 মার্কসের হবে এবং 15 মিনিট সময় থাকবে,
সেখানে থাকবে কম্পিউটারের বেসিক সম্পর্কে জ্ঞান চাইবে, সেখান থেকে কোশ্চেন আসবে সফটওয়্যারস থেকে, ওয়ার্কিং উইথ ইন্টারনেট অ্যান্ড ইমেলস, এবং লাস্টে আছে বেসিক অফ ইন্টারনেটিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। পেপার 2 দেখতে পারো তোমরা, পেপার 2 এবং পেপার 3, এটা নিয়ে আমি আলোচনা করব না। এবং এখানে বলে দিচ্ছি অ্যাডমিশন কী করে করতে হবে এক্সামিনেশনের জন্য, ইত্যাদি ইত্যাদি, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ইত্যাদি বিভিন্ন জিনিস সম্পর্কে বলে দিয়েছে। এখানে একটা বলছে প্রেফারেন্স ফর ভেরিয়াস পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্টস উইল বি টেকেন ফ্রম দ্য ক্যান্ডিডেটস থ্রু অনলাইন অপশান ফর্ম অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন বিফোর ডিক্লারেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট, অর্থাৎ ভেরিফিকেশানের সময়, বা হয়তো কোনো আবার ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারে ডাইরেক্টলি, দেখা যাক। A candidate will not be considered for a post and ministry or department organization if he has not indicated his preference for it. মিনিস্ট্রি ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন পাবে না যদি সে কোনো প্রেফারেন্সই না দেয়, তো অর্থাৎ মনে করে প্রেফারেন্স দিতে হবে পরবর্তীকালে। অপশানস ওয়ান সাবমিটেড শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল অ্যান্ড উইল নট বি চেঞ্জড সাবসিকুয়েন্টলি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তো সেটাই ফাইনাল বলে ধরে নেওয়া হবে, যা প্রেফারেন্স দেবে তারপর কোনো রকম চেঞ্জ হবে না। Therefore, candidates must be careful in exercise of such options. Candidates who do not have submit their post preferences on the website of the commission within the stipulated date will not be considered for any post in final result. তাহলে অবশ্যই পোস্ট প্রেফারেন্স দেবে মনে করে, যেটা বলাই বাহুল্য। Such candidates shall not be provided with another opportunity to exercise preference for the post will solely responsible for the same. এবার এখানে ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে বলে দিচ্ছে, অর্থাৎ যে পোস্টের জন্য ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। ইফ এ ক্যান্ডিডেট ফেলস ইন সাচ টেস্টস হিজ ক্যান্ডিডেচার উইল নট বি সাবসিকুয়েন্টলি কনসিডার্ড ফর এনি পোস্ট or department. Candidates are therefore required carefully to go through these requirements and give their considered preference of the post. এখানে বলেই দিচ্ছে যে যে পোস্টের জন্য ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন সেখান থেকে যদি তোমরা ক্যান্সেল হয়ে যাও, অর্থাৎ সেটা কোয়ালিফাই না করতে পারো, তোমার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যাবে, অন্য পোস্টের জন্য আবার দিয়ে দেওয়া হবে না। তারপর বলছে এইখানে এটা বলতে পারি আজকে নোটিফিকেশানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন টিয়ার 2 এক্সামিনেশন অনলি। অর্থাৎ এতদিন ধরে যা হচ্ছিল টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 মিলিয়ে টোটাল করে এক্সামিনেশান বার করা হচ্ছিল, যে কত কত নাম্বার হচ্ছে সেই অনুযায়ী মেরিট লিস্ট হচ্ছিল। এবার সেটা হবে না, শুধু টিয়ার 2 এর ওপর বেস করে হবে, অর্থাৎ টিয়ার 1 হয়ে গেল কোয়ালিফাইং। বলছে রেজলিউশন অফ টাই কেসেস, অর্থাৎ টাই হয়ে গেলে কিসের কিসের বেসিসের ওপর দেখা হবে। একটা হচ্ছে যারা জেএসও বা এওর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য দেখা হবে টিয়ার 2 এ যে পেপার 2 আর পেপার 3 হবে তাদের, আর নর্মালি সবার তো দেওয়ার প্রয়োজন পড়ে না, তাদের জন্য হবে পেপার 1-এর উপর বেস করে হবে টিয়ার 2 এক্সামিনেশনের। সেখানেও যদি ম্যাচ হয়ে যায় সেখান থেকে দেখা হবে ডেট অফ বার্থ, অর্থাৎ যে সবচেয়ে বড় তাকে প্রেফারেন্স দেওয়া হবে, আর সেখানেও যদি ডেট অফ বার্থ মিলে যায় তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখে প্রেফারেন্স দিয়ে দেওয়া হবে বা পোস্ট দিয়ে দেওয়া হবে। এখানে ম্যাল প্র্যাকটিস দেওয়া আছে যে ক বছরের ব্যান হবে কী কী করলে, এসব বেশি কিছু জানার দরকার নেই, তোমরা পড়ে নিতে পারো অবশ্যই। আর অ্যাপ্লিকেশান করার সময় কেমন কী লাগবে এখানে অ্যানেক্সেসারগুলো সব দিয়ে দেওয়া আছে।
অ্যানেক্সারগুলো সব দিয়ে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি এখান থেকে আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, আর একটা কেমন কি কোয়ালিফিকেশান লাগবে না লাগবে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব, অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। কেমন কি ফটোগ্রাফ লাগবে খুবই ইম্পর্টেন্ট, তো নেক্সট ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমি বলেছিলাম শেষে আলোচনা করব। সেটা হলো এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর, অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর হতে গেলে, কিংবা এক্সামিনার হতে গেলে, বা প্রিভেন্টিভ অফিসার হতে গেলে, কিংবা ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ইন সিবিএন, তার জন্য লাগবে হাইট 157.5 সেন্টিমিটার, এবং চেস্ট লাগবে 81 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড অবস্থায়, অর্থাৎ অ্যাটলিস্ট নর্মালি থাকতে হবে 76 সেন্টিমিটার মতো, তারপরে এক্সপ্যান্ড করে যেন 81ও হয়। এবং এই রিল্যাক্সেশান, হাইটের রিল্যাক্সেশান থাকবে 5 সেন্টিমিটারের, গাড়ওয়ালিজ হলে, আসমিজ হলে, গোর্খাজ হলে, এবং মেম্বার অফ শিডিউল ট্রাইব। ফিজিক্যাল টেস্টে 1600 মিটার ইন 15 মিনিটে 1600 মিটার ওয়াকিং করতে হবে, সাইক্লিং করতে হবে 8 কিলোমিটার আধ ঘন্টায়। এবং ফিমেলদের জন্য বলে দিয়েছে ফিজিক্যাল টেস্ট যদি দেখা যায়, সেখানে ওয়াকিং, ফিমেলদের ওয়াকিং হচ্ছে 1 কিলোমিটার করতে হবে 20 মিনিটে, এবং 3 কিলোমিটার 25 মিনিটে সাইকেলিং, যেটা খুবই ইজি সবার জন্যই। এবং এখানে বলে দিয়েছে সিবিআই সম্পর্কে, সিবিআইয়ের 165 হাইট দরকার, 165 সেন্টিমিটার, এবং উইমেনদের জন্য 150 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার হাইটে রিল্যাক্সেশনও থাকবে। 76 সেন্টিমিটার চেস্ট দরকার উইথ এক্সপ্যানশন। ফিমেলদের ক্ষেত্রে সেরকম রিকোয়ারমেন্ট নেই। ভিশনও হতে হবে, আইসাইড হতে হবে, ডিস্ট্যান্ট ভিশন থাকতে হবে 6/6 ওয়ান আই, এবং 6/9 আদার আই। নিয়ার ভিশন হতে হবে 0.6 ইন ওয়ান আই, এবং 0.8 ইন আদার আই। এখানে এনআই সম্পর্কে বলে দিচ্ছে, এটারই সবচেয়ে বেশি হাইট 170 সেন্টিমিটার, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 150 সেন্টিমিটার, এবং হাইটের রিল্যাক্সেশন সব কটা পোস্টেই আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি দেখো জেআইও, অর্থাৎ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, কিংবা সাব ইন্সপেক্টর অফ নার্কোটিক্স সেন্ট্রাল ব্যুরো এনসিবি, সেখানে 165 সেন্টিমিটার হাইট, এবং উইমেনদের জন্য 152 সেন্টিমিটার। আর এখানে বলেই দিয়েছে আপার ডিভিশন ক্লার্ক যেগুলো হবে বর্ডার রোড অর্গানাইজেশনে, সেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও নেওয়া হবে, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ডও থাকবে, এবং মেডিকেল এক্সামিনেশান, মেডিকেল টেস্টও হবে। এগুলো এবং সেই সম্পর্কে আলাদা করে বলেও দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা কারণ হবে, কারণ বর্ডার রোড অর্গানাইজেশন, অর্থাৎ বিভিন্ন সেন্সিটিভ এরিয়াতে কাজ করতে হবে ক্লার্কের, তো ফিজিক্যাল ফিটনেস তো এখানে লাগবেই সেই মতো। আর এইখানটা বলে দিয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি গ্রুপ সি পোস্ট, সব গ্রুপ সি এর জন্য নয়, বলছে ওই বিআরওতে গ্রুপ সি হতে গেলে তার জন্য যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগবে সেটা হচ্ছে 1 মাইল দৌড়তে হবে, এবং কত টাইম লাগবে সেটা হচ্ছে 10 মিনিটে 1 মাইল দৌড়তে হবে, এটা মনে রাখবে। 1 মাইল রান টু বি কমপ্লিটেড উইদিন দ্য স্পেসিফাইড টাইম, এটা তো বলাই বাহুল্য। তো এই ছিল আজকের ভিডিও। পুরো সিজিএল যে নোটিফিকেশানটা সেটা আমি ডিটেলসে বলে বোঝালাম, এবং কিছু পড়লামও না। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরাও নিজেরা একবার ভালো করে গো থ্রু করে নিও পুরো নোটিফিকেশানটা। আমি কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মেনশান করলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো, আলোচনা করব যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর অবশেষে এটাই বলবো, যেটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি, যে এসএসসি সিজিএলের ইতিহাসে 20,000 ভ্যাকেন্সি তো কোনোবারই আসেনি, এইবার প্রথমবার এসছে। তো তোমরা সবাই লেগে পড়ে এখন থেকেই ভালোভাবে খাটতে শুরু করে দাও। এবং এই ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো ভিডিও সম্পর্কে কোয়ারি থাকে
এবং নোটিফিকেশান সম্পর্কে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য ধন্যবাদ।